ইগো একটা ছোট্ট শব্দ, কিন্তু ইগোর জন্য অনেক কিছু হতে পারে। আমি গত এপিসোডে কথা দিয়েছিলাম, মেল ইগো এবং ফিমেল ইগো, এই দুটো নিয়ে আজকে কথা বলবো। দুটো ছোট্ট শব্দ, কিন্তু যার জন্য আমি সায়ন্তনী রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তনী ভট্টাচার্য, প্রফেসর, বাগবাজার উমেন্স কলেজ। সায়ন্তনী, এটা জানতে চাইবো এই ইগো কতটা বিপত্তির কারণ হতে পারে। আমার মনে আছে সায়ন্তনীর সঙ্গে যখন আমরা ফার্স্ট এপিসোড করি, সায়ন্তনী বলেছিল এমন একটা সন্ধিক্ষণের মধ্যে যাচ্ছে যে এখন ছেলেরাও প্রতিষ্ঠিত, মেয়েরাও প্রতিষ্ঠিত হতে চাইছে, স্বাধীনতার সংজ্ঞা পাল্টেছে, তার ডেফিনেশন, ইকুয়েশন, ক্যালকুলেশন, কেমিস্ট্রি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কি পাল্লা দিয়ে ইগো বেড়েছে? ইগো কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে সায়ন্তনী এই রিলেশনশিপের জন্য? প্রথম কথা, সাইকোলজিক্যালি ইগো শব্দটার এইটা মানে নয়, ইগোর একটা অন্য মানে, যেটা আপনি বলতে চাইছেন বা যেন সাধারণত আমরা যেটা বুঝতে পারছি, এটা না অ্যাকচুয়ালি আইডেন্টিটির লড়াই। আচ্ছা, আইডেন্টিটির লড়াই মানে যেখানে এইভাবে যদি আমি এভলিউশনারি পার্সপেক্টিভেও আপনার মতন করে ভাবি, যেটা আপনি বিবর্তনের কথাটা বারবার বলছেন, আমাদের এখানে মেল চাইল্ডের রেজ তারা বড়ই হচ্ছে এইভাবে উইথ আ টিন্ট অফ সুপ্রিমেসি। উইথ আ টিন্ট অফ সুপ্রিমেসি মানে আমি কিন্তু বলছি না যে আপনাকে ইচ্ছা করে করছেন, কিন্তু কিছু জিনিস আমরা জেনে জেনে অভ্যস্ত, বা ভাই বা বোনের মধ্যে একসাথে যারা বড় হয়েছে তারা আমরা বহু ক্ষেত্রেই দেখেছি যে বাড়িতে সাধারণ আলোচনার ক্ষেত্রে আমরা মেয়েটির বিয়ে নিয়ে আলোচনা করছি, ছেলেটির পড়াশোনা নিয়ে, বা ছেলেটির বিয়ে নিয়ে আলোচনা করলেও তাকেই বাড়ির সাথে রিলেট করে আলোচনা করছি, কিন্তু মেয়েটিকেই বাড়ির সাথে রিলেট করে নয়, তার বিয়ে মানে সে অন্য কোথাও এইরকম কিছু একটা আলোচনা হচ্ছে। হ্যাঁ, ইভেনচুয়ালি এই কথা কখনো কখনো, আমি কিন্তু বলছি না যেটা মিন করছি, কিন্তু আমরা কিন্তু এটা বলে থাকি প্রচলিতভাবে। তাহলে সুতরাং আমরা কিন্তু বেসিক্যালি আমার যদি সোশ্যালাইজেশন বলি, সামাজিকীকরণ, ছেলে আর মেয়ের আলাদা, সেক্ষেত্রে যেই মুহূর্তে আমি উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় যাই, আমি কিন্তু তাকে করতে যাচ্ছি কি যে আইডেন্টিটির জায়গাটা তোমাদের দুজনের সমান, যেটার জন্য কিন্তু আমি ছেলেটিকেও প্রস্তুত করিনি, মেয়েটাকেও প্রস্তুত করিনি। এবার এই দোষটা কাদের? অভিভাবকদের শুধুমাত্র নয়, সমাজ ব্যবস্থার। আপনি কালচারাল হেরিটেজ ধরুন, রিলিজিয়াস ধরুন, আপনার বাড়ির শ্রাদ্ধ শান্তির কাজ পুরুষ করবে, একটা কোনো পুজোর কাজ, সম্প্রদানের কাজ, এই যে একটা কি করে সংকল্প করে, একজন পুরুষ বসবে। এবং আমি একজনের কারোর বাড়িতে শুনেওছিলাম, আমার এক্সাক্ট মনে পড়ছে না, অন্নপ্রাশন ছেলেদের একটা নিয়মে হবে, মেয়েদের একটা অন্য নিয়মে হবে। তাহলে কি এগুলো কিন্তু কিছুই আমি ডেলিবারেটলি করছি না, বাট এগুলো সোসাইটিতে আছে। ছেলেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়, এবং এই কথাগুলো হয়তো আমরা এখন ডেলিবারেটলি চেঞ্জ করছি, আমরাও চেঞ্জ করছি কথাগুলো, কিন্তু কোথাও না কোথাও আমাদের এই যে এভলিউশনারি যে পার্সপেক্টিভটা, এটা তো আমার এমবেডেড আছে মাইন্ডে, থ্যালামাসে আছে। এবারে আমি কিন্তু আনকনসিয়াসলি বহু ক্ষেত্রেও এমন কিছু করে ফেলছি, হয়তো আমি মিন করছি না, বাট এটা ওই জায়গা থেকে আটকে যাচ্ছে। আমি চাইছি কিন্তু যে সে চাকরি করুক, কিন্তু স্টিল হয়তো আমি ধরে নিচ্ছি তার সেফটির জন্য, যাই হোক, আমি একটু বেশি চিন্তা করে ফেললাম কেন সে রাত করলো। মেয়েটির যেহেতু তারও আইডেন্টিটির লড়াই, তার কোথাও মনে হতে পারে যে এই যে আমি কাজটা করছি, ও কি আমার কাজটা বুঝছে না? হয়তো আমি কিন্তু বলছি না, আমি কিন্তু দুপক্ষকেই বলছি, সমস্যাটা কিন্তু এও বুঝছে না বা এও বুঝছে তা নয়, জায়গাটা কি তৈরি হচ্ছে, আমরা কোথাও একটা কমন জায়গায় এসে আটকে যাচ্ছি, যেখানে আমিও পুরোপুরি, যখন আমি আইডেন্টিটিকে এক্সপ্যান্ড করছি, সেই ইন্ডিপেন্ডেন্সটা এক্সপিরিয়েন্স করছি, আমি হেলদি বাউন্ডারিজ টানতে পারছি না। আবার পুরুষদের ক্ষেত্রেও, যে ক্ষেত্রে গিয়ে তার মনে হচ্ছে তার আরেকটু বোধহয় আমরা বলি এক্সটেন্ডিং দ্য বাউন্ডারি, যদি বলি যে আমি এইভাবে দেখে এসেছি, এটাকে ঠেলে দেয়ালটাকে আরেকটু দূরে সরাবো, এই জায়গাটাও তাকেও করতে হবে যে এবার আমাকে একটু সুতো ছাড়তে হবে। আমি কোনো একটা ছেলে সুতো ছাড়লো, আমি একদম খুব কমন পার্সপেক্টিভে বলছি, সম্প্রতি আমি রাজ্য ধরে বললে হয়তো একটা পোলারাইজেশন হয়ে যাবে, আমি না ধরে বলছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি নারী নিরাপত্তা নিয়ে বারবার করে শান্তনী প্রশ্ন ওঠে। এই যে রাতের বেলায়, মানে আমরা কামদুনির ক্ষেত্রে দেখেছি, বিকেল বেলায় মেয়েটা কলেজ থেকে ফিরছিল, সেই সময় তাকে দুপা চিরে ধর্ষণ করে খুন করা হয়, এবং সবচেয়ে দুঃখের বিষয় তার পরবর্তীকালে কারোরই মৃত্যুদণ্ড হয়, মানে এখনো পর্যন্ত হয়নি, মানে এই একটা খুব ভয়াবহ পার্ট। মানে সম্প্রতি অতীতে বলতে গেলে 2024 আগস্টের, আমার মনে হয় কারোরই বুঝতে বাকি থাকছে না যে আর জি করের ঘটনার কাদম্বিনীর মৃত্যুর কথা আমরা বলছি, একই রকমভাবে নির্ভয়। মানে এই যে ঘটনাগুলো যখন ঘটছে, খুব স্বাভাবিকভাবে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা বাড়ির বাবা বা মা, তাদের মনে তো ভয়টা
থাকাটা অত্যন্ত স্বাভাবিক। সে কি করে ভাবতে পারে যে মেয়ে চাকরি করে রাত্রেবেলায় 1:30টার সময় বাড়িতে ফিরবে, এবং সমাজ যে তাকে ইকুয়ালি অ্যাকসেপ্ট করবে তাও নয়। মানে এরকম আমরা শুনে আছি যে নরখাদক খায় না নাকি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরকম ভাবে পারসেপশন বিভিন্ন সময় থাকে। কি করবে তাহলে সে? আচ্ছা, এই যে পুরো কথাটা এলো, আপনারা প্রত্যেক ক্ষেত্রে আপনার কি মনে হয় একটি মেয়ের মনে এই ভয়টা থাকে না? রাতে যখন সে ফেরে থাকে, হ্যাঁ, অনেক বেশি থাকে, বেশি থাকে, হ্যাঁ। সেফটি নিয়ে যদি আমার বাবা মা আমার সম্পর্কে ভাবে, অবশ্য আমি নিশ্চয়ই ভাববো না যে আমি খুন হয়ে গেলে আমার অসুবিধা নেই, আমাকে কেউ তুলে নিয়ে গেলে আমার অসুবিধা নেই। একদম। তাহলে যেখানে আপনি যখন এতক্ষণ ধরে, আমি এক্ষুনি বললাম না যে সোসাইটাল একটা মেটামরফোসিসের দায়িত্ব সবার, সেখানে আইন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর, যেখানে প্রতি প্রয়োজন হয় ল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নেই কি? আমি মনে করি, আমি কোথাও কারোর নাম বলে বলছি না, আমি কিন্তু আপনি এক্সাম্পল ওয়াইজ এমন প্রচুর দেশ দেখতে পারবেন যেখানে এত স্ট্রিক্ট ল আছে, যেখানে তার মধ্যে সেই ভয়টা আছে যে এমন কিছু আমি করলে আমার যে জায়গাটা এসে পৌঁছবে, সেখানে আমি সেটা ফেস করতেই চাইবো না। তাহলে লিগ্যাল সিস্টেমের মধ্যে ওই ল্যাপস গুলো রয়েছে। তাহলে কি আপনি সোসাইটির মধ্যে আপনি লিগ্যাল সিস্টেমকে ধরছেন না? when you call for a society, একটা সমাজ ব্যবস্থার তো তার নিয়মানুবর্তিতার উপর চলে। যখন আমি কোনো সমাজ গঠন করছি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে, সেই রুলগুলো কি দিয়ে আসছে? ল দিয়ে। যেখানে আইন আসছে সেই কারণেই নিয়মানুবর্তিতা। যদি প্রয়োজন হয় আইনি ব্যবস্থার কিছু মেরামত, যদি এই মেরামতটা প্রয়োজন হয়, তাহলে আইনি ব্যবস্থারও কিছু মেরামত নিশ্চয়ই প্রয়োজন, যাতে যে সেফটি কনসার্নটা আমার বাবা মার আমার জন্যে আছে, যে সেফটি কনসার্ন আমার নিজের আমার জন্যে আছে, আমার পার্টনারের আমার জন্যে আছে, সেইটা যেন আমার ক্ষেত্রে আমার ল ব্যবস্থা বা যারা আমাকে দেখছেন, অভিভাবক বলতে শুধু আমি বাড়ির লোক বলবো না, যে সমাজ ব্যবস্থা যারা গঠন করছে সেই অভিভাবকরাও যদি আমার জন্য সেই কনসার্নটা রাখেন। ওই যে বললাম মেটামরফোসিসের সময়টা হচ্ছে ডামাডোল, কারণ এখন অনেক কিছু চেঞ্জেস হবে, আরো বেশ কিছু দশক ধরে হবে, হয়তো শতক ধরেও হতে পারে। মানে আমি জানি না যে সেই সুদিন কখন আসবে, ঠিক যেরকম ভাবে সায়ন্তনী বা আমি বা আমরা যেভাবে ভাবছি, কারণ আমাদের বাড়িতেও আমরা সবসময়, মানে মানুষ একটা ছোট বাড়িকে তো একটা সিস্টেমেটিক জায়গা থেকে প্রথম শুরুটা মনে করে, তারপর তার লার্জ স্কেলে তার সমাজ দেখা, পৃথিবী দেখা, পরিবার দেখা, রাজ্য দেশ সমস্ত দেখা, অর্থাৎ ব্যক্তি পরিবর্তন নয়। সায়ন্তনীর সঙ্গে কথা বলে যেটা আমার মনে হলো যে সম্পূর্ণ ব্যবস্থার একটা পরিবর্তন দরকার, যেখানে আমরা নিশ্চিন্তে নিরাপদে নিজের অস্তিত্বকে নিয়ে গর্ব করে বলতে পারবো যে আমরা স্বাধীন। মানে এখন স্বাধীনতার পরে আমরা প্রায় 75 বছর পেরিয়ে এসেছি, তারপরেও কি সত্যি আমরা সব ক্ষেত্রে স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি? তার মানে লড়াই এখনো আমাদের চলবে, লড়াই জারি থাকবে একই রকমভাবে। অনেক অনেক ধন্যবাদ বাগবাজার উমেন্স কলেজের প্রফেসর সায়ন্তনী ভট্টাচার্য আমাদের সময় দিয়েছেন। অবশ্যই পরবর্তী সময়ে আমরা আবারও পারলে অ্যারোগেন্সি নিয়ে কোনো একটা এপিসোড যদি করতে পারি। এই যে অনেকেই আমাকে এটা বলেছে যে বাবাও কাজে ব্যস্ত, মাও কাজে ব্যস্ত, তার রেজাল্ট কি হচ্ছে? তাদের বাড়িতে যে সমস্ত সন্তানরা থাকছে তাদের মধ্যে মারাত্মক অ্যারোগেন্সি তৈরি হচ্ছে, মানে মারাত্মক। আমি কিছুক্ষণ আগে একটা ফ্লাইটের ভিডিও দেখছিলাম, ভয়াবহ অ্যারোগেন্সি, কম বয়সী ছেলে, 16 বছর মাত্র বয়স। আমি অবশ্যই বিষয়গুলো পরবর্তী সময়ে রাখবো। এখন এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।